সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি, কিন্তু তারপরেও বিতর্ক থামছে না। অযোগ্যদের তালিকায় যাদের নাম রয়েছে তাদের প্রশ্ন, অযোগ্য হলে কেন তাদের পরীক্ষায় বসার ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো? কেন ইস্যু করা হলো অ্যাডমিট কার্ড? এতদিন পরে কোন যুক্তিতে তাদের অযোগ্য বলা হচ্ছে? এসব প্রশ্ন তুলে এবার মামলার ভাবনা। আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরিহারাদের মধ্যে কারা অযোগ্য সেই তালিকা শনিবার প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় ১,৮০৬ জনের নাম। এদের অনেকেই নানা প্রশ্ন তুলে মামলা করার হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের প্রশ্ন, অযোগ্য হলে কেন পরীক্ষায় বসার জন্য ফর্ম ফিল আপ করতে দেওয়া হলো? কেন অ্যাডমিট কার্ড ইস্যু করা হলো? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। যদি টেন্টেটিভ হই তাহলে আমাকে কেন ফর্ম ফিল আপ করার সুযোগ দেওয়া হলো? আমার অ্যাডমিট কার্ড কেন এলো? আমি হাইকোর্টে আবার নতুনভাবে কেস ফাইল করছি। দেখা যাক, বিচারে আশা করি সঠিক তথ্যটাই উঠে আসবে। শিক্ষক নিয়োগের জন্য নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি। দুদিন পরীক্ষা হবে, ৭ এবং ১৪ সেপ্টেম্বর। এসএসসির দেওয়া তথ্য অনুযায়ী অযোগ্যদের অনেকেই এই পরীক্ষার জন্য আবেদন করেছেন। একই সঙ্গে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদের জন্যও আবেদন করা হয়েছে। নবম, দশমের ক্ষেত্রে এমন আবেদনের সংখ্যা ১,১৪০, একাদশ, দ্বাদশের ক্ষেত্রে ১,০২০। এসএসসির দাবি, এইসব আবেদন বাতিল করা হয়েছে, অর্থাৎ অযোগ্যদের তালিকায় নাম থাকা কেউই পরীক্ষায় বসতে পারবে না। এর বিরোধিতাতেও সরব অযোগ্যরা। এসএসসি এটা কি করে নামটা আমাদের ওইমান ইস্যুর নামটা ওখানে ঢোকালো? প্রশ্নচিহ্ন আমার এখানেই। তার কারণ হচ্ছে আমাদের নামটা ওখানে থাকারই কথা নয়, কারণ কোর্ট আমাদেরকে চিহ্নিতকরণ করেনি টেন্টেড হিসাবে। তাহলে আমাদেরকে ঢুকিয়ে দিল কেন? নিউজ 18 বাংলা। চলতি মাসে এসএসসির পরীক্ষা। অনেকেরই প্রশ্ন, এই পরীক্ষার ভবিষ্যৎ কি? ফের কি তৈরি হবে আইনি জট? কারণ শনিবার এসএসসির তালিকা প্রকাশের পর মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যদের তালিকায় নাম থাকারা। তাদের প্রশ্ন, এতদিন পর অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে, কিসের ভিত্তিতে? দু ২০১৬ সালের এসএসসির প্যানেল গত এপ্রিলে গোটা প্যানেলটাই বাতিল করে সুপ্রিম কোর্ট। সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেবে স্কুল সার্ভিস কমিশন। ৭ এবং ১৪ সেপ্টেম্বর পরীক্ষা। তার আগে সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। তালিকায় ১,৮০৬ জনের নাম। এরপরই শুরু হয়েছে নতুন করে বিতর্ক। অনেকেরই প্রশ্ন, পরীক্ষার ভবিষ্যৎ কি? ফের কি তৈরি হবে আইনি জট? কারণ মামলার হুঁশিয়ারি দিয়েছেন অযোগ্যর তালিকায় নাম থাকারা। তাদের প্রশ্ন, এতদিন পরে অযোগ্যদের তালিকা তৈরি হলো কিভাবে? কোন যুক্তিতে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হলো? সিবিআই তো আদালতে যোগ্য অযোগ্য তালিকা দিতে পারেনি। এসএসসিও এর আগে আদালতে যোগ্য অযোগ্যর তালিকা দেয়নি। তাহলে এখন হঠাৎ কিভাবে অযোগ্যদের তালিকা তৈরি হয়ে গেল? কিসের ভিত্তিতে অযোগ্য তকমা দিল এসএসসি? আমাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল কোর্টের অর্ডারেই, এবং আমাদের অ্যাডমিটও ইস্যু হয়েছিল। আজকে কোন মন্ত্র বলে বা হঠাৎ আমাদেরকে টেন্টেড করে আমাদের অ্যাডমিটটাকে ক্যান্সেল করালো এবং আজকে আবার তালিকায় উঠালো। আমরা আবার কোর্টের কাছে যাব বা কমিশনের সাথেও সাক্ষাতে কথা বলবো, আমরা কারণ দর্শাবো যে কী কারণে আমাদের তালিকায় নাম আসলো। গত 23 এপ্রিল এসএসসির পুরো প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। চাকরি যায় প্রায় ২৬,০০০ শিক্ষক অশিক্ষক কর্মীর। তাদের মধ্যে কে যোগ্য, কে বেআইনিভাবে চাকরি পেয়েছেন তার কোনো স্পষ্ট তথ্য মেলেনি। এরই মধ্যে শীর্ষ আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে এসএসসি। ৭ এবং ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এর জন্য ফর্ম ফিল আপ হয়, অ্যাডমিট কার্ডও ইস্যু হয়ে যায়।
এসবের মধ্যে ফের সুপ্রিম কোর্টে মামলা। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয় 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। এরপরেই শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। সেই তালিকায় নাম থাকা অনেকেই মামলার হুঁশিয়ারি দিয়েছেন। এতে সেপ্টেম্বরে এসএসসি পরীক্ষার ভবিষ্যৎ নিয়ে উঠছে প্রশ্ন। অনেকেরই মনে আশঙ্কা, আবার কি মামলার জটে আটকে যাবে নিয়োগ প্রক্রিয়া? নিউজ 18 বাংলা। সুপ্রিম কোর্টের নির্দেশ, 2016 সালের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বেআইনিভাবে চাকরি পাওয়া অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে এসএসসি। আর এ নিয়েই রাজ্য রাজনীতির হাওয়া গরম। তাদের অযোগ্য বলে চিহ্নিত করছে এ কারণেই, কারণ এখন তারা তৃণমূলে একটু ব্রাত্য হয়ে গেছে। তাতে যে সংখ্যাটা সরকার দিচ্ছে ওই সংখ্যাটা কখনোই সঠিক সংখ্যা নয়। পার্থ চট্টোপাধ্যায় তো স্ট্রাইকারের ভূমিকায় ছিলেন, কিন্তু ডিফেন্ডার কোথায়, গোলকিপার কোথায়, হাফব্যাকরা কোথায়, ক্যাপ্টেন কোথায়? কোথাও না কোথাও কিছু অনিয়ম হয়েছে, সেই কারণেই কয়েকজন জেলে আছেন, কিন্তু তার সঙ্গে রাজনীতি বা দলের কোনো সম্পর্ক নেই। বিজেপি তাদের ব্যাপম কেলেঙ্কারি, এতজনের মৃত্যু। সিপিএম এর জমানায় হোল টাইমার কমরেডের বাড়ি মানেই সরকারি চাকরি, শিক্ষক শিক্ষিকার চাকরি, এগুলো কেউ ভুলে যায়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই মতো শনিবার অযোগ্যদের তালিকা প্রকাশ করে এসএসসি। তালিকায় রয়েছে 1806 জনের নাম। এই তালিকা প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে তরজা তুঙ্গে। অযোগ্য যদি 1804 বাদ চলে যায়, তাহলে 15,000-এরও বেশি যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা যোগ্য। তাহলে এই যোগ্যদের কেন পরীক্ষায় বসতে হবে? আমাদের লজ্জা আর কি, যে দাগিদের দৌরাত্মের কারণে আজকে যারা যোগ্য চাকরি করা সব সুযোগ পেয়েছিল, তাদের আজকে চাকরি থেকে বঞ্চিত হয়ে এক অনিশ্চিত জীবনযাত্রা নির্বাহ করতে হচ্ছে। এটা টিপ অফ দ্য আইসবার্গ। সুপ্রিম কোর্টের চাপ খেয়ে এরা বাপ করছে, তাহলে এটাও তো বার করতো না। এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না। নাকি এর মধ্যে কোনো দুরভিসন্ধি আছে? নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে, যাদেরকে টেন্টেড বলা হচ্ছে, তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের নাম যদি লিস্টে আসে তাহলে আপনারাও একটি লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল। জেলায় জেলায় পাবলিশ করুন, না করতে পারলে আমাদেরকে দিন। সুকান্ত মজুমদার লিস্ট দেখে দেখে বলে দিই যে বিজেপির কতগুলো লোকের মধ্যে ছিল, শুভেন্দু অধিকারীর কতগুলো লোক ওই লিস্টের মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ায়, সেটা সুকান্ত মজুমদারকে দেখতে বলুন। শুধু তৃণমূল নেতা কেন, বিজেপি নেতা নেতৃত্বের নাম এসেছিল। হিম্মত থাকে, সিট ধরার সোজা থাকলে যান সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে বলুন এই লিস্ট বোগাস। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর তরজা চরমে। সেই তালিকায় বিজেপি তৃণমূল দুই দলেরই নেতা বিধায়কদের আত্মীয়দের নাম। যেমন উত্তর 24 পরগনার পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তার ছেলের বউ শম্পা ঘোষের নাম এসএসসির অযোগ্য তালিকায়। উত্তর দিনাজপুরের চোপড়া তৃণমূল বিধায়ক হামিদুল রহমান, তার মেয়ে রোশনারা বেগমের নামও এসএসসির অযোগ্যদের তালিকায়। দক্ষিণ 24 পরগনার রাজপুর সোনারপুর পুরসভার 18 নম্বর ওয়ার্ড, এখানকার তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ, এই দেখুন এসএসসি লিস্টে কুহেলির নাম। অযোগ্য তালিকায় অঞ্চল সভাপতিরও নাম। পশ্চিম মেদিনীপুরের পিংলার তৃণমূল অঞ্চল সভাপতি অজয় মাঝি, অযোগ্যদের তালিকায় তার নামও রয়েছে। অঙ্কিতা অধিকারীর নাম রয়েছে অযোগ্যদের তালিকায়। অঙ্কিতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে। কলকাতা হাইকোর্টের নির্দেশে আগেই অঙ্কিতার চাকরি গিয়েছে। উত্তর 24 পরগনার বারাসত 1 নম্বর পঞ্চায়েত সমিতি, এখানকার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তৃণমূলের ইচ্ছা হক সর্দার, তার ছেলে মোহাম্মদ নাজিবুল্লাহর নাম রয়েছে এসএসসি প্রকাশ করার তালিকায়। উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মন একসময় ছিলেন তৃণমূলে, এখন বিজেপিতে, তার নামও অযোগ্যর তালিকায়। আরেক বিজেপি নেতা অসীম কুমার মৃধা, তিনি উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি, তার ভাই অনুপ কুমার মৃধার নাম অযোগ্যদের তালিকায়। বীরভূমের বিজেপি নেতা সুরজিৎ সরকার, তার বউ লক্ষ্মী বিশ্বাসের নামও রয়েছে এসএসসির লিস্টে। নিউজ 18 বাংলা।
বিষ্ণুপুরের দিকে নজর রাখি। বিষ্ণুপুরের ধান খেতে হাতির তাণ্ডব। আমনের ভরা মরশুমে হাতির পালের হানা। ধান খেতে ঢুকে পড়ে 25টি হাতি। বিঘার পর বিঘা জমির ধান তছনছ। বাঁকুড়ার বিষ্ণুপুরের বাঁকাদহ রেঞ্জের ঘটনা। আরো বিস্তারিত জানবো, দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, বন দপ্তরের তরফ থেকে কোনো উদ্যোগ বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? একদমই দেখো, বন দপ্তর আশ্বস্ত করছেন কৃষকদের যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। কারণ বন দপ্তরের যে নিয়ম রয়েছে তাদের সেই ফর্ম ফিল আপ করে জমা দিলে ক্ষতিগ্রস্ত কৃষকরা যে পরিমাণে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে কৃষকদের দাবি, বিগতবারেও হাতি এসেছিল, তখনও বন দপ্তর আশ্বাস দিয়েছিল তারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, কিন্তু ক্ষতিপূরণ পায়নি। তবে বন দপ্তরের যেটা দাবি যে তারা ক্ষতিপূরণ দিয়েছে, যে দাবিগুলো করা হচ্ছে সেগুলো হয়তো সঠিক নয়, কিংবা কেউ ভাগ চাষি করলে মালিক এই ক্ষতিপূরণ পাবে। তবে তোমাকে জানাবো, দীর্ঘদিন বাদে বাঁকুড়ায় আবার হাতি প্রবেশ করেছে। বিষ্ণুপুরে 25টা হাতি গতকাল রাত ভর তাণ্ডব লীলা চালায়। ভরা আমনের মরশুম রয়েছে, ধান বনেছে, কৃষকরা কিছুদিনের মধ্যেই হয়তো ঘরে উঠবে। অর্থাৎ এই মহাজনের কাছে ঋণ নিয়ে ধান চাষ করেছে। এইভাবে ক্ষতি হলে ব্যাপক সমস্যা করতে হবে এলাকার কৃষকদের। বেশ, 25টা হাতি আছে, সারা রাতটা ভোরবেলায় ঘর গেছি, প্রচুর ক্ষতি করে। কতগুলো হাতি আছে? গোটা 25 আছে। রাতে তখন 8টার সময় মেদিনীপুর থেকে বেরিয়েছে, আমাদের বাঁকুড়া জেলায় ঢুকেছে। তারপরে যে হুলাবাতি হয়েছিল, হুলাবাতি নিয়ে। আর এবার আপনাদের ওয়েদার আপডেট দিই। বাংলা ওড়িশা উপকূলে নিম্নচাপের সম্ভাবনা, ফের বৃষ্টির ভ্রুকুটি। কিন্তু কবে থেকে বৃষ্টি, কোন কোন জেলায় বৃষ্টি হবে, আমরাও বিস্তারিত আপনাদের জানাবো। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কোন কোন জেলায় বৃষ্টি হবে, কবে থেকে বৃষ্টি, কতদিন এই বৃষ্টি চলবে? দেখো, যে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে, সেটি উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং বাংলা ওড়িশা উপকূলে, মূলত উত্তর ওড়িশা উপকূলে এই নিম্নচাপটি আগামীকাল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে, কাজে আজ অস্বস্তি চরমে উঠবে। প্রচুর পরিমাণে আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাবে আজ। বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সেই বৃষ্টি আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের 7 জেলাতে রয়েছে। মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য জেলা, কলকাতা সহ অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি এবং এই নিম্নচাপের প্রভাবে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। বেশ, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কি পরিস্থিতি, কি সম্ভাবনা রয়েছে জানাবে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, আপাতত কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে গোটা উত্তরবঙ্গে। সকাল থেকে ঝলমলে আকাশ, পাহাড় বা সমতল সর্বোচ্চ কিন্তু খানিকটা মেঘলা আকাশ হয়েছে, চলছে ওর দার্জিলিং। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও সেইভাবে যে গত কয়েকদিন ধরে যে টানা বৃষ্টির পূর্বাভাস ছিল তা কিন্তু আপাতত সরেছে উত্তরবঙ্গে আকাশ থেকে। এবং সকাল থেকে বেশ ঝলমলে আকাশ এবং বেশ শরতের আকাশ, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে আগামী কয়েকদিন অন্ততপক্ষে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও সেইভাবে টানা বৃষ্টির কিন্তু সম্ভাবনা আপাতত উত্তরবঙ্গে নেই। বেশ, মন ভালো করে একটা ছবি দেখাবো আপনাদের। এবার জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দর্শন, ভরা ভাদ্রেই বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখা। দেখুন, একেবারে জলপাইগুড়ি থেকে দেখা যাচ্ছে। আশ্বিন কার্তিকে জলপাইগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু সেপ্টেম্বরের শুরুতেই কাঞ্চনজঙ্ঘার দেখা, তাও আবার জলপাইগুড়ি থেকে। শান্তনু রয়েছে আমার সঙ্গে। শান্তনু, দেখো, এক কথা বলা যেতে পারে, মাসের শুরুতে এক বিরল দৃশ্যের মুখোমুখি হলো জলপাইগুড়ি শহর। কারণ শহর থেকে কিন্তু স্পষ্ট দর্শন করা গেল কাঞ্চনজঙ্ঘা। রীতিমতন ঘুমন্ত বুদ্ধকে ছাত্রকালে দেখে আপ্লুত এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি শহরের তিস্তা, পার্ক সংলগ্ন এলাকা, স্টেশন রোড থেকে শুরু করে কালেক্টরেট এভিনিউ, সমস্ত জায়গা থেকেই কিন্তু স্পষ্ট দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। যারা সকালবেলা রাজবাড়ি দিঘিতে ঘুরতে বেরোন, যারা স্নানে যান, তারাও কিন্তু আজকে দেখে রীতিমতন আপ্লুত। কারণ এই সময়টা সচরাচর দেখা যায় না। আর কিছুদিন পর, অর্থাৎ আশ্বিন মাস পড়লেই কিন্তু স্পষ্ট হয় কাঞ্চনজঙ্ঘা। সেই সময় আশ্বিন কার্তিক, অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাস জুড়েই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবার অনেকটা এগিয়ে আসার কারণ হিসাবে যেটা মনে করা হচ্ছে, গত কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে, তারপর আকাশ পরিষ্কার। সেই পরিষ্কার আকাশের কারণেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এতটাই স্পষ্ট জলপাইগুড়ি শহর থেকে, যা দেখে পুজোর আগে রীতিমতন আপ্লুত এলাকার বাসিন্দারা, তারা সকলেই খুশি। বেশ,
শিলিগুড়িতে যানজট কমাতে উড়ালপুল প্রায় 70 কোটি টাকা খরচ করে উড়ালপুল তৈরি করছে পূর্ত দফতর। এবছরের শেষেই খুলে দেওয়া হবে। জলপাইগুড়িতে মেরামতির কারণে 4 মাস বন্ধ ছিল গজলডোবা সেতু। পুজোর আগে রবিবারই সেতু খুলে দেওয়া হলো। শিলিগুড়ি এই শহরে কয়েক লক্ষ বাসিন্দা। শিলিগুড়ির অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা বর্ধমান রোড। এই রুটে দিন দিন যানজট বাড়ছে, তাই উড়ালপুল তৈরি করছে পূর্ত দফতর। ডিসেম্বরের আগে এই সেতু খুলে দেওয়া হবে বলে দাবি। এতে শহরের যানজট কমবে বলেই আশা। অফিস আওয়ারে এত ভিড় হয় যে প্রচন্ড জ্যাম হয়, তো ফ্লাইওভার হলে এতটাই সুবিধা হবে যে ভিড়টা অনেকটা কমে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা তার রেখে সব জায়গায় পৌঁছতে পারবো। এটা তো অবশ্যই একটা পজিটিভ দিক। যানজটটা একটু কম হবে। কলকাতা যাওয়ার যে রাস্তাটা বাইপাস মেডিকেলের, ওটাও সুবিধা হবে। যত তাড়াতাড়ি হলে আমাদেরই সুবিধা হয়, সব থেকে যানজট থেকে মুক্তি পাবো। বর্ধমান রোডের উপর তৈরি হচ্ছে উড়ালপুল। শিলিগুড়ির মহাত্মা গান্ধী মোড় থেকে ঝংকার মোড় পর্যন্ত এই রুটে শিলিগুড়ি শহরের ছোট বড় সব গাড়ি যাতায়াত করে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই রুটে গাড়ি যায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। এই রাস্তায় দিন দিন গাড়ির সংখ্যা বাড়ছে, এর জেরে যানজটও বাড়ছে। উড়ালপুল চালু হলে যানজটের সমস্যা মিটবে বলে আশা শিলিগুড়ির মেয়রের। এই ফ্লাইওভারের প্রাথমিক ব্যয় বরাদ্দ ছিল 40 কোটি টাকা। পুরোটাই রাজ্য সরকারের উন্নয়ন তহবিল থেকে দেওয়া হয়েছে। ট্রাফিক সার্ভে অডিট করেছে, করে ওরা দেখেছে যে এটা একটা পোর্শনে ট্রাফিক মুভমেন্টটা একটু গতি পাবে। জলপাইগুড়ির রাজগঞ্জ, এখানে তিস্তার ওপর গজলডোবা সেতু। শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাতায়াতের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ সেতু। বয়সের ভারে দুর্বল হয়ে পড়েছিল। 27 এপ্রিল মেরামতির কাজ শুরু করে সেচ দফতর। সেতু দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়। 4 মাসে কাজ শেষ। রবিবার চালু হয়ে গেল গজলডোবা সেতু। বন্ধ থাকাতে অনেক অসুবিধা ছিল, সব থেকে পেশেন্ট শিলিগুড়ির যাতায়াতের এখন ভীষণ অসুবিধা। এখন মোটামুটি আজকে চালু হলে অনেক সুবিধা হলো। রাজগঞ্জে তিস্তা নদীতে নৌকায় ঘোরা পর্যটকদের অত্যন্ত পছন্দের। গজলডোবা সেতু বন্ধ হওয়ায় এই রুটে যাতায়াত বন্ধ হয়ে যায়, পর্যটকের সংখ্যাও কমে যায়। এবার এই ছবিটা বদলাবে। প্রচুর মানুষ এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে মালবাজার, লাটাগুড়ি, ওদলাবাড়ি, আমাদের জলপাইগুড়ি, রাজগঞ্জ, ধূপগুড়ি বিভিন্ন এলাকার মানুষ যাতায়াত করে। তার জন্য দুর্গাপূজার আজকে সত্যি আমাদের আনন্দের বিষয় যে পূজার মরশুমে মমতা ব্যানার্জি অনুপ্রেরণা আজকে ব্রিজটা খুলে দেওয়া হয়। ক্যামেরায় আলোক কুমার দে ও পিনাকি শীলের সঙ্গে পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা।